ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। একটুখানি আমাকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, সব কিছু ওকে কিনা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া এমডি আলামিন। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ওকে, ওকে আজকে সব ক্লিয়ার। ওকে, ভেরি গুড, শোনা যাচ্ছে ক্লিয়ার। সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমি কি ক্লাস আরম্ভ করব কিনা আমাকে একটুখানি জানাবেন। ঠিক আছে ভাই, আমি আগের ক্লাস করিনি, এখন কি করা যাবে? না করাটাই ভালো। যদি আগের ক্লাস না করেন তাহলে বুঝতে পারবেন, অনেক জিনিস হয়তো বুঝতে প্রবলেম হবে। এই জন্য আগের ক্লাসে অনেক বেসিক জিনিসপত্র আছে, ওগুলো বুঝে তারপর হচ্ছে করলে বেটার। সমস্যা নেই, ক্লাস রেকর্ডেড থাকবে। ওকে, তো তাহলে চলেন আমরা শুরু করে দিই, আমাদের ক্লাসে চলে যাই। তো গত ক্লাসে আমরা ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করেছি। তো যথারীতি আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের স্বরসন্ধির পার্টটা নিয়ে। ওকে, তো এখান থেকে আজকে আমাদের স্বরসন্ধির আলোচনা শুরু। তো স্বরসন্ধি পড়তে গেলে সচরাচর আমাদেরকে কি করতে হয়? বইতে অনেক 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 বেশি নিয়ম থাকে, রাইট? তো এত এত নিয়মের কারণে আমরা আসলে জিনিসটা শেষ করতে পারি না। মানে অনেক বেশি নিয়ম থাকে, এত নিয়ম যে আমরা আসলে এত নিয়ম পড়ে নিয়ম মনে রাখবো নাকি উদাহরণ মনে রাখবো, মানে জিনিসটা আসলে আমরা পারি না, তাই না? আমাদের এইটা প্রবলেম হয়। তো এখন আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা জিনিসটাকে অনেক ইজি ওয়েতে আপনাদের জন্য নিয়ে আসছি আমি। তো অনেকগুলো নিয়ম পড়া লাগবে না, আমরা খুব সামান্য কিছু নিয়ম পড়ব। অ্যান্ড এই সামান্য নিয়মগুলো দিয়ে ইনশাল্লাহ আমরা খুব ইজি ওয়েতে এই জিনিসগুলো আমরা শেখার জন্য চেষ্টা করব, ঠিক আছে? তো খাতা কলম নেন। প্রথম কথা হচ্ছে খাতা কলম নিতে হবে, খাতা কলম ছাড়া জিনিসগুলো বুঝবেন না। তো অবশ্যই খাতা কলম নেবেন। তো খাতা কলম নিয়ে আমাকে একটু জানান যে আপনারা সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা অথবা শোনা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে, খাতা কলম নিছেন? আচ্ছা, তো তাহলে চলেন শুরু করে দিই। আসেন, প্রথমেই ভাইয়া খেয়াল করে দেখেন যে যে বানানগুলো মনে রাখুন। এখানে কিছু বানান আছে, প্রথমত আপনাকে এই বানানগুলো মনে রাখতে হবে। এই বানানগুলোতে আপনার স্বরসন্ধিতে সবচেয়ে বেশি প্যাচ লাগে। তো যেমন ইক্ষা বানান, এই ইক্ষা বানানে কি আসলে রস্বই নাকি দীর্ঘই, এটা নিয়ে আমাদের অনেকের প্যাচ লাগে, তাই না? তো মনে রাখতে হবে যে ইক্ষা বানান হচ্ছে দীর্ঘই, ইক্ষা বানানে কি দীর্ঘই, আবার ইন্দু বানানে আবার রস্বই, আবার ইস বানানে দীর্ঘই। এই ইস বানান আমরা সাধারণত ইস বানান কিভাবে লিখি? ইস, তাই না? তো এই বানানগুলো এখানে আসলে ওই বানানটা না, এইখানে দীর্ঘই বসাতে হবে, ঠিক আছে? এ বানান, উর্মি বানান অনেক সময় আমরা কনফিউজড যে আসলে উর্মি বানান আমরা অনেক সময় দেখা যায় যে কি রস্বই দিয়ে লিখে দিই, বাট এটা কিন্তু ভুল, ঠিক আছে? আমাদেরকে লিখতে হবে কি দীর্ঘই দিয়ে। ইচ্ছা বানান আমরা সবাই রস্বই দিয়ে দিই, এটা এখানে কোনো ঝামেলা নেই। ইন্দ্র বানানও রস্বই দিয়ে হবে, ইন্দ্রিয় বানান রস্বই দিয়ে হবে। এসি, এই বানানটা মনে রাখবেন। ইত বানান এটা রস্বই দিয়ে হবে। ভেরি গুড। তাহলে আবার বলতেছি, এই বানানগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সবাই এই বানানগুলো একটু পড়ে নিন যাতে বানানগুলো তো ভুল না হয়। একটু পড়ে আমাকে লিখেন ডান, যাতে আপনার বানানগুলো মনে থাকে। এভাবে পড়েন, পড়ে আমাকে লিখেন ডান। হ্যাঁ, ঠিক আছে। পূর্বের ক্লাসের পিডিএফ পাই না, পিডিএফ ক্লাসে দেওয়া হয়েছে, আপনি না পাইলে ওটা তো কোনো সলিউশন নেই, আমরা তো দিয়ে দিছি। আপনি যদি না পান তাহলে তো এটা আমার কিছু করার নেই, কিছু করার আছে? আচ্ছা, ওকে, তো পড়েন, পরে তারপর লিখেন যে ডান, তাহলে আমি সামনে আগাইতে পারবো। ঠিক আছে, ডান। হ্যাঁ, তাহলে আমাদের আর ভুল হবে না। হ্যাঁ, আচ্ছা, এইবার আসেন, এবার আমরা মানে বিচ্ছেদগুলো করি। তো এখানে বুঝতে পারতেছেন যে অনেকগুলো জিনিস আছে, খুব সিম্পল। আমি আগে জিনিসটা আপনাদেরকে বুঝাই
মনে রাখবেন স্বরসন্ধির ক্ষেত্রে সবসময় পূর্বপদ যেটা, এখানে একটা অর্থবোধক শব্দ তৈরি করার জন্য চেষ্টা করবেন। মানে আপনি চেষ্টা করবেন যে আপনার বিচ্ছেদটা যে হবে, আপনার দুই দিকে দুইটা অর্থবোধক শব্দ মূল শব্দের সাথে সামঞ্জস্য রেখে, অর্থবোধক শব্দ মূল শব্দের সাথে সামঞ্জস্য রেখে আপনি হচ্ছে জিনিসটা করবেন। যেমন দেখেন অপেক্ষা, এখন এখানে প্রথমেই আমি লিখে দিলাম যে অপেক্ষা, যখন আমি লিখলাম অপেক্ষা যখন আমার মূল শব্দ, তখন আমি এখানে স্বরেয় দিয়ে দিলাম অপ যোগ ইক্ষা। এখন বলেন ইক্ষা বানানে কি হয়, একটু আগে পড়ে আসছেন না, দেখেন প্রথম যেটা এটা নিয়ে নিলাম অপ যোগ ইক্ষা, ঠিক আছে, অপেক্ষা। এখন এক্ষা তো আপনি পড়েন না, আপনি বলতে পারেন যে ভাই এখানে একার আছে, এখানে ক্ষীয় আকার, এখন এক্ষা এটা কি হয় না, হবে কি ইক্ষা। তাহলে যে ইক্ষা বানানে কি হবে দেখেন, দীর্ঘই হবে, রাইট। তাহলে অপযোগ ইক্ষা, অপযোগ ইক্ষা, দেখছেন বিচ্ছেদটা হয়ে গেল। আচ্ছা এরপর দেখেন মহেন্দ্র, মহেন্দ্র, তাহলে খেয়াল করেন মহেন্দ্র মূল শব্দটা হচ্ছে মহা, মহাযোগ ইন্দ্র, তাই না। একারটা সাধারণত রস্বইতে কনভার্ট হয়, একারটা মনে রাখবেন, একার থাকলে সচরাচর সেটা রস্বইতে কনভার্ট হয়। তাহলে মহেন্দ্র বুঝতে পারতেছেন মূল শব্দটা মহা হবে। তাহলে ইন্দ্র বানান একটু যদি খেয়াল করে দেখেন, ইন্দ্র বানান এই যে কি হবে বলেন, রস্বই হবে। তাহলে মহাযোগ ইন্দ্র। আচ্ছা এইবার বলেন অবেক্ষণ, এটা কি হবে বলেন তো, অবেক্ষণ এটার বিচ্ছেদটা কি হবে? নিবিসর্গ যোগ নয়, এটা মূর্ধন্য ন হবে, হ্যাঁ মূর্ধন্য ন হবে। নিন্মান এটা মানে শেষে দন্তন হবে, মান বানানো দন্তন হয়। আচ্ছা তাহলে এটা কি হবে, প্রথমটা এটার মতো জাস্ট অব যোগ একারটা যদি আপনি যদি রস্বীকারে নেন তাহলে কি হবে ইক্ষণ, একারটা যদি রস্বীকারে নেন তাহলে কি হবে ইক্ষণ, তাই না। তাহলে দেখেন ইক্ষণ, এখন ইক্ষণ, তাই না, ইক্ষণ নাকি, তাহলে দীর্ঘই হবে, ঠিক আছে। আচ্ছা বুঝছেন নাকি না, এখন এখানেই আসেন ঝামেলাটা আছে, ঝামেলাটা আগে ক্লিয়ার করতে হবে, প্যাচটা আগে ক্লিয়ার করতে হবে। এখন এখানে আপনাকে লিখতে হবে কি, এখানে আপনাকে লিখতে হবে অবযোগ এক্ষণ, বুঝছেন, অবেক্ষণ। শুভেচ্ছা তাহলে কি হবে শুভযোগ ইচ্ছা, শুভযোগ ইচ্ছা। দেবেন্দ্র দেবযোগ ইন্দ্র, দেখছেন বিচ্ছেদগুলো কিভাবে হচ্ছে, সরি এখানে ইন্দ্র বানানে কি হবে, রস্বই হবে, ইন্দ্র, হ্যাঁ। আচ্ছা এরপর দেখেন রমেশ, তাহলে এবার বলেন রমেশ, এটা আমি সলভ না করি আপনি সলভ করেন, রমেশ এটা সলভ করেন। রমেশ জ্ঞানী শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এটা অ্যাকচুয়ালি প্রত্যয়যোগ্য শব্দ, মানে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে। দেন সলভ করেন এটা। বুঝছেন, ওকে। হ্যাঁ হচ্ছে হচ্ছে, ভেরি গুড, এই সবার তো আমি দেখতেছি যে হচ্ছে, হ্যাঁ ওকে ওকে। এখানে একটা প্যাচ আছে, আমি এই প্যাচটা ক্লিয়ার করার জন্য বেসিক্যালি আপনাদেরকে মানে এই 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 উদাহরণটা আপনাদেরকে করতে বলছি, বুঝছেন। আচ্ছা এখন এখানে আসেন, এখন রমেশ শব্দের একটা ঝামেলা আছে। এখন এখানে আপনি রমেশ শব্দ আপনি কিন্তু রম যোগ এস দিতে পারবেন না, ইস দিতে পারবেন না। শব্দটা হচ্ছে রমা, রমা মানে হচ্ছে সুন্দরী, রমা যোগ ইস, তাহলে এই ইস বানানে কি হবে, এটা হবে দীর্ঘই, বুঝছেন। তো রম যোগ ইস না, এই যে দেখেন আপনারা সবাই ভুল করতেছেন, রম বলে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে রমা। এই জিনিসগুলো ঝামেলা হয়, জন্য আমি এগুলো আলাদাভাবে করাচ্ছি। তাহলে নরেন্দ্র কি হবে, নরযোগ ইন্দ্র, নরযোগ ইন্দ্র, ঠিক আছে। রাজেন্দ্র কি হবে বলেন, রাজেন্দ্র, তাহলে রাজেন্দ্র কি হবে রাজা যোগ ইন্দ্র, ঠিক আছে ওকে। এরপর দেখেন যথেচ্ছা কি হবে, যথাযোগ ইচ্ছা। এগুলো তো পারবেন, এগুলো তো সহজ, যেগুলো ঝামেলা আছে ওগুলো আমি করে দিব। যেমন ঘনযোগ ইস, তাহলে ইস বানানো হবে কি দীর্ঘই, বুঝছেন। পূর্ণেন্দু
পূর্ণ যোগ ইন্দু, ইন্দু বানানে রস্যই, আমরা এটা আগেই জানি। শ্রাবণেন্দ্রিয়, তাহলে কি হবে? শ্রবণেন্দ্রিয় হলে কি হবে? শ্রবণ যোগ ইন্দ্রিয়। আর ইন্দ্রিয় বানানে আমরা জানি, ইন্দ্রিয় বানানে কি হবে বলো তো? রস্যই হবে। ইন্দ্রিয় বানানে কি হবে? রস্যই হবে, তাই না? তাহলে শ্রবণ যোগ ইন্দ্রিয়, এটা একটু আগে পড়ে আসছেন। ওকে, এবার বলেন এই ধরনের মানে স্যার একজন বলছে স্যার এক্ষণ কেন? ভেরি গুড, এটার আনসার কার কাছে আছে বলেন? এটার আনসার কার কাছে আছে যে এক্ষণ কেন হয়েছে? হ্যাঁ, আপনাদের পারফরমেন্স খুবই ভালো, একটু পড়লে পারবেন। মানে আপনারা আসলে যেরকম ভয় পান ওরকম জিনিস আসলে না। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তো যেখানে ছিলাম যে অবযোগ ইক্ষণ, তাই না? আচ্ছা, ভেরি গুড। স্ক্রিন মাঝে মধ্যে মনে হয় একটু ইয়ে হয়ে যাচ্ছে, ওটা খুবই টেকনিক্যাল ইস্যু, এটা আমরা এটা প্রবলেম হতে পারে। আচ্ছা, এবার আসেন, এখানে আসেন অবেক্ষণ। তো অবেক্ষণের প্রবলেমটা হচ্ছে এই শব্দটা অনেক বইতে দেখছি যে অবযোগ এক্ষণ দেওয়া, কিন্তু সূত্র অনুযায়ী এইটা আসলে অবযোগ ইক্ষণ হবে, মানে দীর্ঘই হবে, ইক্ষণ। হ্যাঁ, তো যদি আপনার অপশানে এটা থাকে তাহলে এটা বেস্ট অ্যান্সার এটা। বাট আমি অনেক জায়গাতে পরীক্ষায় দেখছি যে অপশানে এইটা দেওয়া থাকে, সেক্ষেত্রে এটা আনসার করবেন। বাট এটা প্রপারলি এটা হচ্ছে সবচেয়ে সঠিক, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, রমেশ পুরুষের নাম, কিন্তু শব্দটাকে বিশ্লেষণ করলে পাই রমা, বুঝছেন? যেমন সুন্দর, সুন্দরী, এরকম আর কি, প্রত্যয়যুক্ত আর কি। আচ্ছা, এইবার আসেন বিচ্ছেদ করুন। এখন আমরা কিছু শব্দ বিচ্ছেদ শিখব। বিচ্ছেদগুলো খুবই সহজ, মনে রাখবেন এই নিয়মে এগুলো বিচ্ছেদ করেন যে দুইটা পদ বানাবেন, দুইটা পদ, এই পাশের পদটাও সর্বোচ্চ অর্থবোধক হতে হবে, এই পাশে যে পদটা থাকবে ওটাও সর্বোচ্চ অর্থবোধক হতে হবে। তো এইবার আপনি মিলান ছাত্রাবাস, দুর্গা উৎসব, মহা উৎসব, উত্তম ঔষধ, অতীত, বারেন্দ্র, পরীক্ষা। তো এগুলো একটু মিলাই দেখেন আপনারা বিচ্ছেদগুলো করেন, তারপর আমি মানে এগুলো হচ্ছে আপনাদেরকে ধাপে 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 আগাচ্ছি। যেমন একটা গুরুত্বপূর্ণ ধাপ আমরা সলভ করলাম যে ইক্ষণ, এক্ষণ, ইন্দু, ইন্দ্র, এই ধরনের কনফিউশনগুলো ক্লিয়ার করলাম উইদাউট এনি রুলস, কোনো নিয়ম ছাড়াই সেগুলো আমরা ক্লিয়ার করলাম। এখন এগুলো তো অনেক নিয়ম আছে, বাট আপনাদেরকে নিয়মে নিচ্ছি না, আপনি জিনিসগুলো খুব বেসিক রুট লেভেল থেকে আপনি জিনিসগুলো শিখেন, রুট লেভেল থেকে আপনি জিনিসগুলো শিখেন, তাহলে ভালো করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? রুট লেভেল থেকে জিনিসগুলো শিখলে আপনার জন্য বেটার। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা একটু দেখি। তো ছাত্রাবাস, দুই দিকে অর্থবোধক শব্দ। দেখেন প্রথমে যেটা আছে এটা তো অর্থবোধক শব্দ অলরেডি আছে, যে ছাত্র যোগ আবাস, ছাত্র যোগ আবাস, তাই না? দুর্গা উৎসব, তাহলে মূল শব্দটা কি? দুর্গা যোগ উৎসব। এটা কি আপনাকে, এটার জন্য কি আপনাকে নিয়ম পড়তে হবে? আমার মনে হয় না যে একটা চাকরি ক্যান্ডিডেট শিক্ষার্থীর জন্য এগুলো সলভ করা, এগুলো কিন্তু প্রত্যেকটা ছাত্রাবাস বিশ্লেষণ করে ছাত্র যোগ আবাস হলে কেন, এটা কিন্তু নিয়ম আছে, বাট আমাদের নিয়ম লাগবে না। আমার কাছে মনে হয় আপনারা যেই স্টেজে আছেন এগুলো আসলে নিয়ম পড়ানো মানে আপনাদের সাথে তামাশা করা, সো নিয়মের দরকার নেই এগুলো। মহা উৎসব কি হবে? মহাযোগ উৎসব, মহাযোগ উৎসব। ওকে, উত্তম ঔষধ কি হবে? তাহলে মূল শব্দ তো বুঝতে পারতেছেন, উত্তম যোগ ঔষধ, খুবই সিম্পল। আচ্ছা, এরপর দেখেন অতীত, তাহলে অতি মূল শব্দটা কি? অতি যোগ ই, তো বানানো হচ্ছে রস্যই। আচ্ছা, এরপর দেখেন বারিন্দ্র, বাড়ি বানানো হচ্ছে রস্যই, ঠিক আছে, রসিকার, বাড়ি যোগ ইন্দ্র। ওকে, আচ্ছা, পরীক্ষা, পরি বানানে রস্যই, পরিযোগ ইক্ষা, ইক্ষা বানানে কি? দীর্ঘই, শেষ, সিম্পল। আচ্ছা বলেন তো এখানে পরপদ হস হলো না কেন? স্বরসন্ধিতে কখনোই হস দেওয়া লাগবে না, বুঝছেন? স্বরসন্ধিতে হস দেওয়া লাগবে না, আমার কথা বুঝতে পারছেন? স্বরসন্ধিতে কখনোই হস দেওয়া লাগবে না, কথা ক্লিয়ার? ভেরি গুড। তো এইবার আসেন ভাইয়া একটু খেয়াল করেন, এবার বলেন এখানে কার কয়টা হয়েছে? 7টার ভিতরে কার কয়টা হয়েছে বলেন? আমার মনে হয় যে আপনাদের সবগুলোই হবে। 7টার ভিতরে কার কয়টা হয়েছে বলেন? আচ্ছা, এইবার আসেন, এখন এখানে অনেকগুলো আছে, এইগুলো আমরা একটু সলভ করি, ধাপে ধাপে সলভ করি। এখানে আমি জানি আপনারা সবাই পারবেন, বাট একটু আপনাদেরকে হিন্টস দিয়ে রাখি, এগুলোতে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয়। মনে রাখতে হবে কিছু কিছু শব্দে যেখানে দীর্ঘিকার থাকে তখন বিচ্ছেদের সময় ওই দীর্ঘিকারটা রসিকার হয়ে যায়। তবে যদি দেখেন যে দীর্ঘিকার থাকলে দীর্ঘিকার যুক্ত মূল শব্দটাই অর্থবোধক, তাহলে সেক্ষেত্রে দীর্ঘিকারই হবে।
আপনাদেরকে দুইটা উদাহরণ দিয়ে আমি জিনিসটা খুব ভালো করে বুঝাই। যেমন প্রথমত অতীত বানানে আমরা জানি অতি বানানে হয় রস্বই, তাহলে অতি রস্বই হয়ে গেছে, দেখেন এই দীর্ঘিকার এখানে এসে রস্বই হয়ে গেছে, যোগ ইত শেষ, সিম্পল। তাহলে এখানে দীর্ঘই কিন্তু হয়ে গেছে রস্বই, খেয়াল করে দেখেন প্লিজ। আচ্ছা এবার আসেন, ধরেন পৃথ্বীশ এই শব্দটাকে আমি যদি বিশ্লেষণ করি, তাহলে এখন পৃথ্বী বানানে আমাকে এখন কি দিতে হবে? পৃথ্বী বানানে আমাকে এখন দীর্ঘই দিতে হবে, কারণ পৃথ্বী বানানে দীর্ঘিকার বসে। তাহলে পৃথ্বী যোগ ইস, বুঝছেন? একটু খেয়াল করে দেখেন, তাহলে পৃথ্বীশ বানানে দীর্ঘিকার, কিন্তু এখানে কেন দীর্ঘিকার হলো না? কারণ অতি বানানে রস্যিকার, এই জন্য এখানে রস্যিকার, আর এখানে দীর্ঘিকারটা দীর্ঘিকারে রয়ে গেছে। তার মানে ওভারঅল আমি বলতে পারি যে 95% ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই হয়, অর্থাৎ দীর্ঘিকার থাকলে রস্যিকার হয়ে যায়, বাট বাকি যে 5% আছে অর্থের উপর বেস করে বাকি 5% ক্ষেত্রে দীর্ঘিকার দীর্ঘিকারই থাকে। এবার বাকিগুলো আপনারা সলভ করেন, দেন বাকিগুলো আপনারা সলভ করেন। দেখেন একটা একটা করে নিজেরা সলভ করেন, দরকার টাইপ করে সলভ করেন, এখানে না পারলে খাতায় সলভ করেন, বাট আপনি সলভ করেন, আমি চাই যে আপনি সলভ করেন। বুঝছেন? কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, সলভ করেন, আস্তে আস্তে সলভ করেন, প্যারা নাই। তো দেখেন প্রতি বানানে প্রতীত, বুঝতে পারতেছেন? এখন প্রতি বানানে হয়ে যাবে কি? রস্বই। তাহলে প্রতি যোগ ইত, প্রতীত, তাই না? সিম্পল। অতীন্দ্রিয়, অতি বানানে রস্বই, রস্যিকা, তাই না? অতি যোগ ইন্দ্রিয়, তাই না? এখন আগে দেখেন যে ইন্দ্রিয় বানানে আমাদের কি ছিল, এই যে এখানে দেখেন ইন্দ্রিয়, তাহলে রস্বই ছিল, এই যে দেখেন, তো এটা অবশ্যই রস্বইয়ে থাকবে, তাই না? আচ্ছা বারীন্দ্র, তাহলে বাড়ি বানানো হয়ে যাবে কি? রস্যিকার, বাড়ি যোগ ইন্দ্র, ঠিক আছে? এরপর বলছে বরীন্দ্র, তাহলে এখানে হবে বরি যোগ ইন্দ্র। আচ্ছা এরপর দেখেন পরীক্ষা, তাহলে পরি যোগ ইক্ষা। এরপর দেখেন বরীন্দ্র, এটা তো অলরেডি সলভ করছি। অভিষ্ঠ, তাহলে এখানে আসেও রস্বই, বসবে রস্বই, ইষ্ঠ, ইষ্ঠ বানানে রস্বই। মহিষ, এখন বলেন মহিষ, মহি বানানে কি হবে? এই জিনিসগুলোই আপনাদেরকে জানতে হবে। বলেন মহিষ বানানে আপনি কি রস্বই বসবেন না দীর্ঘই বসবেন? মানে ওভারঅল আপনাকে বুঝতে হবে। যেমন এই যে মহিষ বানান, এখন মহিষ বানানে আপনি কি এইভাবে এইটা দিবেন নাকি এইটা দিবেন? এটাই হচ্ছে মেইন খেলা আর কি এখানে। মানে জাস্ট আপনাকে বুঝতে হবে যে কখন আপনি কোনটা বসাবেন, কোনটা ওভারঅল সব জায়গাতেই দেখবেন যে কোনটা বসালে আপনার জিনিসটা মিনিংফুল হচ্ছে, এটাই, আর কিচ্ছু না এখানে। ভেরি গুড, হ্যাঁ সলভ করেন। দ্রুত, এই যে দেখেন, এখন এই জন্য আপনার মানে ইয়ে সম্পর্কে আপনার বেসিক একটা আইডিয়া থাকতে হবে, নাহলে কিন্তু পারবেন না। এই যে অনেকে ভুল উত্তর করতেছেন। এখন এই মহি বানানে কিন্তু দীর্ঘিকার, তাহলে মহি যোগ ইস, মানে মহি বানানে আপনার রস্যিকার, মহি বানান সবসময় দীর্ঘিকার দিয়ে হয়, এটা বানান, এখানে কোনো কথা নাই, এটা বানান, এটা বানান, আপনার রস্যিকার দিলে এটা বানান ভুল হবে। আচ্ছা গিরিশ, তো গিরি বানানে রস্যিকার হয় গিরি যোগ ইস, সিম্পল। জ্যোতিন্দ্র, তাহলে জ্যোতি যোগ ইন্দ্র, জ্যোতি যোগ ইন্দ্র, তাই না? এরপর দেখেন গিরীন্দ্র, তাহলে এটা কি হবে? গিরি যোগ ইন্দ্র, ইন্দ্র বানানে কি হবে? রস্বই হবে, গিরি যোগ ইন্দ্র, ঠিক আছে? গিরি যোগ ইন্দ্র, ওকে। জ্যোতিষ, এটা তো অলরেডি সলভ করলাম, হ্যাঁ জ্যোতিষ সলভ করিনি এটা, সরি। জ্যোতি যোগ ইস। আচ্ছা এরপর দেখেন অধীশ্বর, তাহলে অধি বানানে হবে দীর্ঘিকার, অধিযোগ ঈশ্বর, ঈশ্বর বানাতে নর্মালি দীর্ঘই হয়। বারিশ, তাহলে বারি যোগ ইস। শচীন্দ্র, শচী বানানে দীর্ঘিকারেই বসে, শচীশ, শচীন্দ্র সরি, তাহলে কি হবে? শচী যোগ ইন্দ্র, শচীন্দ্র, ঠিক আছে? ওকে ভেরি গুড, হয়েছে। এবার বলেন কার কয়টা হয়েছে?
ভুল হয়েছে কয়টা? ভুলগুলো বলেন, ভুলগুলো বলেন। ভুলগুলো বলেন, আমি সঠিকটা শুনতে চাচ্ছি না। এগুলো মনে রাখতে হবে। যেমন দেখেন এখানে আমি যদি আপনাকে যদি বলি, আচ্ছা বলেন তো এখানে এই পুরো জিনিসটাদের ভিতরে পরিবর্তন কয় জায়গায় হয়েছে, মানে দীর্ঘিকার কয় জায়গায় বসছে স্পেসিফিক। এই যে আমি যদি বলি যে সচিতের ক্ষেত্রে দীর্ঘিকার হয়েছে, পৃথ্বীশ দীর্ঘিকার, এই যে সতীন্দ্র, সতী বানানে কিন্তু দীর্ঘিকার, এটা মনে রাখতে হবে, সতী যোগ ইন্দ্র। তাহলে দেখেন ওভারঅল অল্প কয়েকটাতে কিন্তু আপনার দীর্ঘিকার বসতেছে, মানে দীর্ঘিকার দীর্ঘিকারে থেকে যাচ্ছে, খুবই খুবই অল্প কয়েকটা। এই যে মহিষ, ওভারঅল এই পুরো জায়গাতে দেখেন চারটা ছাড়া আর বাকি সবগুলোতে কিন্তু দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যাচ্ছে, এই চারটা ছাড়া। তো আপনি যদি আলাদাভাবে যদি এই চারটা যদি মনে রাখতে পারেন তাহলেও হবে। ভেরি গুড। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা পারতেছি, তাই না? এবার আসেন আমরা এখন কিছু নিয়ম দেখব। এখানে অনেক বড় নিয়ম দেওয়া আছে, বাট আমি নিয়মগুলো আপনাদেরকে না বলে খুব সিম্পল। যদি কখনো দেখেন কোনো শব্দের শেষে রেফ থাকে, যদি কখনো দেখেন তাহলে শব্দের শেষে রেফ থাকে, তাহলে ওই যে দুইটা পদ করেন না, পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ, বিচ্ছেদ করলে এই পরপদের শুরুতে রি চলে আসে, ওই রেপের পরিবর্তে রি চলে আসে। আবার বলতেছে, খেয়াল করেন, যদি দেখেন কি দেখেন, যদি দেখেন যে আপনি যদি দুইটা পদ করেন, আপনি যদি মানে বিচ্ছেদ করলে আপনি যদি দুইটা পদ পাবেন, রাইট? সেই যে দুইটা পদ পাবেন না, এই যে পূর্বপদ একটা আর একটা হচ্ছে কি পরপদ, শেষে যদি মূল শব্দের শেষে যদি রেফ দেখেন, মূল শব্দের শেষে যদি রেফ দেখেন, তাহলে সহজ কথা পরপদ যেটা এটা শুরুতে রি বসবে, এখানে কোনো মানে এখানে কোনো নিয়ম চলবে না। এবার খেয়াল করে দেখেন, অধবর্ণ শেষে রেফ, রাজর্ষি শেষে রেফ, দেখেন সপ্তর্ষি শেষে রেফ, শীতার্থ শেষে রেফ, এরপর দেখেন তৃষ্ণার্থ শেষে রেফ, এরপর দেখেন দুঃখার্থ শেষে রেফ, দেবর্ষি শেষে রেফ, বন্যার্থ শেষে রেফ। তার মানে বুঝতেই পারতেছেন এখানে সবগুলোতে শেষে শেষের পদ মানে পরপদের শুরুতে একটা রি হবে। এখন খেয়াল করে দেখেন এখানে তো অলরেডি একটা মিনিংফুল শব্দ আছে অধমর্ণ, তাহলে লিখলেন অধম যোগ, ঠিক আছে, আমরা জানি এবার এখানে 100% একটা রি আসবে, তাহলে রি যদি আসে বাকি একটা বর্ণ আছে সেটা হচ্ছে মূর্ধন্য ন, তাহলে অধম যোগ ঋণ শেষ অধমর্ণ। তাহলে রাজর্ষি কি হবে খেয়াল করেন, রাজর্ষি হবে কি বলেন, রাজা, মূল শব্দ কি এখানে রাজা, রাজা যোগ এই যে দেখেন এই রেফের পরিবর্তে এখানে শুরুতে আমরা জানি আগে রি চলে আসবে, তো রি চলে আসলে বাকি আসে এই যে মূর্ধন্য রস্যিকের, তাহলে রাজা যোগ ঋষি শেষ। বাকিগুলো আপনারা করেন তো, রাজা যোগ ঋষি, দেখছেন কিভাবে জিনিসটা আমি করতেছি, ঠিক আছে? স্কিন একটু ঘোলা হয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে আবার আসতেছে, এটা টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে, বাট এটা মানে এটার কারণে আপনার ক্লাসে সমস্যা হবে না হোপফুলি, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে মহি শব্দের অর্থ কি? মহি মানে হচ্ছে পৃথিবী, মহি হচ্ছে পৃথিবীর সমর্থক শব্দ। তাহলে এবার দেখেন সপ্তর্ষি, ওকে সপ্তর্ষি কি হবে দেখেন, তাহলে সপ্তর্ষি হচ্ছে কি সপ্ত, মূল শব্দ কি সপ্ত, তাহলে সপ্ত যোগ পরেরটা হবে কি সপ্ত যোগ ঋষি, তাই না? শীতার্থ কি হবে শীত যোগ, আর এই যে রেফের কারণে আসবে রি, তাহলে শীত যোগ ঋত, ওকে। তৃষ্ণার্থ কি হবে তৃষ্ণা যোগ ঋত, তৃষ্ণার্থ, ওকে। আচ্ছা তৃষ্ণা যোগ ঋত। আচ্ছা এরপর দেখেন দুঃখার্থ কি হবে দুঃখ যোগ ঋত, দুঃখার্থ, ওকে। আচ্ছা দেবর্ষি কি হবে দেব যোগ ঋষি। আচ্ছা এরপর দেখেন বন্যার্থ কি হবে বন্যা যোগ ঋত, বন্যা যোগ ঋত শেষ। রাজ হলো না কেন, রাজ হবে কেন ভাই? রাজর্ষি মানে হচ্ছে মানে রাজাকে বুঝায়, রাজ তো কখনো হয় না, রাজ কি শব্দটা তো রাজা হবে, তাই না? তো রাজ কেন হবে, রাজা হবে, হ্যাঁ। বুঝছেন? ওকে, এই নিয়মটা কি কঠিন আমাকে বলেন, এই নিয়মটা কি কঠিন? এই নিয়মটা থেকে অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে, এই নিয়মটা থেকে অনেকবার পরীক্ষাতে প্রশ্ন আসছে, ঠিক আছে। একজন বলছে ভাই সচি মানে কি? সচি হচ্ছে দেব মানে ইন্দ্রাণী আছে না, এটা মূলত দেবীর নাম আর কি, বুঝছো? ওকে ঠিক আছে, ক্লিয়ার।
আচ্ছা, ভেরি গুড। তো এটা আমাদের এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। আমি কি বুঝাইতে পারছি? ক্ষুধার্ত কি হবে? ক্ষুধা যোগৃত। ক্ষুধার্ত হলে ক্ষুধা যোগৃত হবে। মানে আপনি যদি শেষের একটা রেফ দেখেন তাহলে পরপদ যেটা, ওই পরপদের শুরুতে একটা রি আসবে, এটা মানে ধরা কথা, এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে কি হবে না? এখানে কোনো পরিবর্তন হবে না। আমি কি বুঝাইতে পারছি? ওকে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার। এবার আসেন এখানে, যদি জফলা দেখেন তাহলে জফলা থাকলে শব্দের রস্বীকার চলে আসবে। জফলা থাকলে রস্বীকার। এখানে দুইটা নিয়ম আপনাদেরকে বলে রাখি, জফলা থাকলে রস্বীকার আর বফলা থাকলে রস্যুকার, ঠিক আছে? আর যদি দেখেন জফলা আছে তো জফলা থাকলে হচ্ছে রস্বীকার। এই দুটা নিয়ম একসাথে শিখাই দিলাম, বফলার নিয়মটা পরে আসতেছে। আচ্ছা, এইবার খেয়াল করেন, একটু খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন প্রত্যাবর্তন। তাহলে দেখেন এই যে রস্বীকার আছে না, তাহলে রস্বীকার থাকলে কি হবে? এই যে দেখেন প্রতি, ঠিক আছে? এই যে দেখেন জফলার পরিবর্তে কে আসবে? জফলার পরিবর্তে আসবে রস্বীকার। তাহলে দেখেন এই যে প্রত্যাবর্তন আছে কে? রস্বীকার। তাহলে রস্বীকার জায়গায় আছে কে? জফলা। তাহলে জফলা জায়গায় আসবে রস্বীকার। তাহলে প্রতিযোগ আবর্তন। ওকে, সিম্পল। আচ্ছা, এরপর দেখেন অভ্যন্তর। তাহলে এখানে এই যে জফলা আছে, জফলার পরিবর্তে আসবে রস্বীকার। তাহলে কি হবে? অভিযোগ অন্তর, শেষ, অভ্যন্তর। বুঝছেন? আচ্ছা, ইত্যাদি। তাহলে কি হবে? এই যে রস্বীকার, এখানে রস্বীকার হবে, তাহলে ইতি যোগ আদি, ইত্যাদি। বাকিগুলো আপনারা করেন তো, দেখেন পারেন কিনা। ইতি যোগ আদি। আচ্ছা, একজন ভালো প্রশ্ন করছেন যে স্বরসন্ধি কিভাবে চিনবেন। নরমালি স্বরসন্ধির ক্ষেত্রে কি হয়? পরপদের শেষে একটা স্বর থাকে, পূর্বপদের শেষে একটা স্বর থাকে, মানে এই যে মিলনস্থল যেটা, যেমন দেখেন ইত্যাদি, এটা এই যে এই জায়গাতে এখানে একটা আগে স্বর থাকবে। যেমন দেখেন এখানে আছে ই স্বর, আবার দেখেন এখানে আছে আ স্বর। তো এই যে দেখেন দুই জায়গাতেই স্বর আছে, বিচ্ছেদ করলে দুই জায়গাতেই স্বর পান, এই জন্য এটা নাম হচ্ছে স্বরসন্ধি। বুঝছেন? আপনি যখন বিচ্ছেদ করবেন তখন প্রথম পদের শেষে এখানে স্বর থাকবে, আবার দ্বিতীয় পদের শুরুতে স্বর থাকবে, এই জন্য এটা হচ্ছে স্বরসন্ধি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসেন অত্যাধিক। অত্যাধিক কি হবে? অতি যোগ অধিক, অতি যোগ কি অধিক। বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন অত্যুক্তি কি হবে? এই যে দেখেন অতি যোগ উক্তি, অতি যোগ উক্তি। নুন, এটা কি হবে বলেন তো? ন্যূনতম, এগুলো পরীক্ষাতে আসে। তাহলে খেয়াল করে দেখেন এটা কিন্তু খুব কঠিন আছে। যেমন দেখেন এই যে এই জফলার জায়গায় যদি রসিকার আনেন তাহলে নি যোগ, এই যে দেখেন এখানে একটা দীর্ঘকার আছে, তাহলে বসান, তারপর হচ্ছে দন্তন বসান, নি যোগ উন, দেখছেন? প্রত্যাহ। তাহলে জফলা আসলে কি হবে? প্রতি যোগ অহ, ঠিক আছে? ওকে, ভেরি গুড। ব্যক্তি, তাহলে কি হবে? বি যোগ উক্তি, ব্যক্তি, হ্যাঁ, বি যোগ উক্তি। কিছু জায়গাতে অর্থ মিলানোর জন্য, যেমন আপনি এই যে রস্যটা এখানে নতুন করে আনছেন, অহ এখানে সরেয়টা নতুন করে আনছেন, এটা তো বুঝতেই পারতেছেন, প্রত্যহ মানে অহকে বুঝায়। বি যোগ উক্তি, ঠিক আছে? নি যোগ উন, একজন লিখছে উন্ন কেন হবে? জফলার দেখেন একজন লিখছে কি? নি যোগ উন্ন। দেখেন এখানে এত ঝামেলা করার তো কিছু নাই। এই জফলা কেন আসবে? এই জফলা তো আসবে না, কারণ জফলার পরিবর্তে তো রসিকে নিয়ে আসছেন, তাহলে জফলা আবার কেন বসাবেন আপনি? জফলা আবার বসানো তো প্রশ্নই আসে না। কথা বুঝতে পারছেন? ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন একই রকম এখানে বফলার নিয়মটা কই জানি গেছে, এই যে বফলার নিয়মটা এখানে আছে। তো জাস্ট আগের মতো এখানে নিয়মটা সেম, রসুকার আসবে, বফলা থাকলে আসবে রসুকার। যেমন দেখেন স্বাগত, তাহলে এই বফলার জায়গায় যদি রসুকার আনেন তাহলে কি হবে? সুযোগ আগত, তাই না? স্বাগত, খুবই সহজ। অন্বেষণ, তাহলে কি হবে? অনুযোগ এষণ, অন্বেষণ, দেখছেন? আচ্ছা, এরপর দেখেন তন্নি, তাহলে এই যে দেখেন তনু যোগ, বাকি আছে একটা এই দীর্ঘিকার, তাহলে একটা দীর্ঘই বসাই দেন, তনু যোগ দীর্ঘই। মনন্তর, তাহলে কি হবে? মনু যোগ অন্তর। ওকে, বাকি তিনটা আপনারা সলভ করেন তো। ব্যতীত কি হবে? বি যোগ অতীত, ব্যতীত বি যোগ অতীত। নি কি অর্থবোধক? মানে আমি বলছি যে সর্বক্ষেত্রে আপনার অর্থবোধক করতে হবে এরকম না, বাট যে সকল জায়গায় অর্থ তৈরি হয় ওই সকল জায়গায় অর্থবোধক শব্দকে প্রায়োরিটি দিতে হবে। এখন দেখেন সু, এটার তো কোনো মানে অর্থ নাই, সব ক্ষেত্রে যে অর্থ থাকবে এরকম তো না। এই যে একজন বলছে তনু যোগ নি, দেখেন তনু যোগ নি কেন হবে এটা বুঝতে হবে। তন্নি শব্দটা হচ্ছে তন্নি, তাহলে যদি বফালা আনেন তাহলে হয়ে যাবে তনু, তাহলে তনু যোগ নি কেন হবে? আপনি তো মানে তনু যোগ নি কেন হবে? আপনার তো এখানে কাজ শেষ,
এই যে দন্তনতা আছে, আপনি যে লিখলেন তনু যোগ নি, তো দন্তনতা এখানে অলরেডি একবার বসছে, আপনি এখানে আবার কেন বসাবেন? সো এটা হবে কি তনু যোগ দীর্ঘই, তনু যোগ দীর্ঘই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসেন পশ্চাদি, তাহলে কি হবে? এই যে যদি রস্যকার হয় তাহলে দেখেন পশু যোগ আদি, তাই না? ওকে, আচ্ছা, এরপর দেখেন পশ্চাচার, তাহলে পশু যোগ আচার, তাই না? এটাই তো পশ্চাচার। কি হবে? পশু যোগ আচার, পশ্চাচার। ওকে, আচ্ছা, এরপর দেখেন অন্যয়, তাহলে অনুযোগ, এবার বলেন কি হবে? অনুযোগ, এবার এতটুকু পর্যন্ত তো করলাম। অন্যয়, এবার বলো অনুযোগ কি হবে? এখনই ঝামেলাটা বাঁচবে, মানে যেসব এখানে হচ্ছে মূলত যেগুলো আপনাদের ঝামেলা তৈরি হয় এগুলোই আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। একটু পরে আমি মানে কোশ্চেন সলভ করব, প্যারা নাই। যদি না পারেন তাও সমস্যা নেই, মানে না পারলেও সমস্যা নেই। এই যে হচ্ছে, ভেরি গুড। হ্যাঁ, অন্যয় এটা করেন, গুড, সিম্পল। এখন দেখেন অন্যয়, অনু, এটা তো পাইলেন, শুধু অন্তস্থ বসালে তো আর হয় না, তাহলে অনুযোগ অয়, অয় কিন্তু উচ্চারিত হচ্ছে, তাই না? অনুযোগ অয়, অন্যয়, শেষ। অনুযোগ অয়, ভেরি গুড। আচ্ছা, এইবার আসেন এখানে, এটা বুঝতে পারলে আমাদের কাজ শেষ, মানে স্বরসন্ধি একদম 100% ক্লিয়ার। যদি এই জায়গাটা যদি বুঝেন, খুব সিম্পল, আমি আপনাদেরকে খুব সহজে বুঝাই। দেখেন, যদি শব্দের মধ্যে অয় উচ্চারিত হয়, আমার সাথে সাথে বলেন তো, আমার সাথে সাথে একটু বলেন তো, জোরে জোরে বলেন তো। অয় হলে একার হবে, আমার সাথে সাথে বলেন। শব্দের মধ্যে যদি অয় উচ্চারণ হয়, মানে শব্দের মধ্যে অয় উচ্চারণ হতে হবে, অয় উচ্চারণ হলে একার হবে, এবং এটা মনে রাখবেন, এটা কিন্তু পরপদের শুরুতে, মানে পরপদে হবে। তাহলে অয় উচ্চারণ হলে একার হবে, বলেন অয় হলে একার, বলেন আমার সাথে সাথে বলেন অয় হলে একার, অয় হলে একার, আই হলে ঐকার, আই হলে ঐকার, আই হলে ঐকার, অব হলে ওকার, অব হলে ওকার, অব হলে ওকার, আব হলে ঔকার, আব হলে ঔকার, আব হলে ঔকার। এবার খেয়াল করে দেখেন, দেখেন শয়ন, এবার বলেন এখানে কি উচ্চারণ হচ্ছে? এই চারটার মধ্য থেকে কোনটা উচ্চারণ হচ্ছে বলেন তো? শয়ন, বলেন কোনটা উচ্চারণ হচ্ছে? এখন একটু কঠিন লাগতে পারে, বাট টু বি অনেস্ট, আপনি যখন কোশ্চেন সলভ করতে যাবেন তখন মনে হচ্ছে এর থেকে সহজ আর কিছু নাই। তাহলে শয়ন, বলেন তো কি হবে? শয়ন, অয়, দেখেন স অয়, স অয়, স অয়, সরি আমি এখানে দুঃখিত, এখানে পরপদ লিখছি, এটা মানে পূর্বপদ, মানে শুরুর দিকে হবে। হ্যাঁ, পূর্বপদ। আচ্ছা, দেখেন শয় অয়, অয়, অয় উচ্চারণ হচ্ছে, অয়, তাহলে অয় হলে একার হবে। এবার দেখেন অয় হলে একার হলে হবে সে যোগ অন, শয়ন, শেষ। দেখেন সে, শয়, অন, তাহলে এই যে দেখেন শয় অন, খেয়াল করে দেখেন, তাহলে সে হয়ে গেল একার, অয় উচ্চারণ হচ্ছে এই জন্য একার বসাই দিলেন, সিম্পল। আর শেষে তো অন উচ্চারণ হচ্ছে, সে, শয়, অন, তো অনটাকে বসাই দিলেন। এবার দেখেন পবন, এবারে বলেন এখানে এখানে কোনটা উচ্চারণ হচ্ছে? দেখেন এখানে স অয় উচ্চারণ হচ্ছে, আমি সাইডে লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, অয়। এবার বলেন পবন, তাহলে প অব নাকি আব? বলেন প, প অব অন, প অব অন, পবন, প অব, অব, দেখেন অব উচ্চারণ হচ্ছে, তাই না? তাহলে যদি অব হয় তাহলে কি হবে বলেন তো? ওকার হবে, অব হলো ওকার হবে, তাহলে দেখেন প যোগ অন, পবন, ঠিক আছে? প যোগ অন, পবন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন গায়ক, গায়ক, তাই না? গায়ক, ফাইন। তাহলে এটা দেখেন কোনটা উচ্চারণ হচ্ছে? গা, বলেন বলেন কোনটা উচ্চারণ হচ্ছে? গায়ক, গা আয়, গা আয়, আয় আয়, গা আয়, তাই না? তাহলে এখানে আয় উচ্চারণ হচ্ছে, ভেরি গুড। সো যখন আয় উচ্চারণ হচ্ছে তাহলে কি হবে? আয় যদি উচ্চারণ হয় তাহলে হবে ঐকার, তাহলে বুঝতে পারতেছেন ঐকার বসাতে হবে ঘয়ের সাথে, গই যোগ অক, এখানে কিন্তু অক উচ্চারণ হচ্ছে, দেখেন এগুলোতে শয়ন, পবন, গায়ক, এখানে কিন্তু অক উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, সেখানে অক দিতে হবে। এরপর দেখেন পাবক, তাহলে এটাও সেম নাকি? পাবক, পা আব, এবার কি হচ্ছে? আব উচ্চারণ হচ্ছে, তাই না? তাহলে এবার আব বসান। সো আব উচ্চারণ হলে কি হবে? ঔকার হবে, তাহলে এইটা হবে পৌ যোগ অক, পাবক, পৌ যোগ অক। বুঝছেন? সহজ না? জিনিসগুলো কিন্তু খুবই সহজ, সিম্পল জিনিস। আচ্ছা, এরপর দেখেন নায়ক, আয় অক, ঠিক আছে? নাই অক, না নাই, নাই নাই অক, নাই আয়, আয়, দেখেন নাই নাই আয়, দেখেন না আয়, আয় উচ্চারণ হচ্ছে, তাই না? ওকে, ফাইন। তাহলে দেখেন ভাই যদি আয় হয় তাহলে হবে ঔকার, আয় হলে কি হবে? ঔকার হবে, তাহলে কি হবে? নৌ যোগ
ঠিক আছে, হচ্ছে নো যোগ অক, নায়ক। ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা, এটা কি ভুল হয়েছে? নায়ক আয়, আচ্ছা সরি, এটা ভুল হয়েছে তো। ঠিক আছে, নায়ক। হ্যাঁ, তো এটা হবে না, আয় 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 হলে কিন্তু ঐকার হবে, ঐকার। তাহলে এটা হবে নই যোগ অক, নই যোগ অক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখেন পাবক, সরি নয়ন। তাহলে এখানে কি হচ্ছে? এখানে অয় উচ্চারণ হচ্ছে, অয়, নয় ন অয়। তাহলে অয় হলে কি হবে বলেন তো? অয় হলে হবে একার, তাহলে নে যোগ অন। ওকে, বাকি তিনটা আপনারা করেন, আমি আর না করি। নে যোগ অন, হ্যাঁ নই হবে, ভেরি গুড, থ্যাংক ইউ। তো বাকি তিনটা আপনারা সলভ করেন। একটা হচ্ছে ভাবুক, আরেকটা হচ্ছে নাবিক, আর একটা হচ্ছে লবণ। খেয়াল করেন, আমার মনে হয় পরেরটা, না না পরেরটা না, পরপদে না, আগে এই যে দেখেন সবগুলো পূর্ব পদে কিন্তু পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটা পূর্ব পদে হবে। বাকি যে প্রত্যয়টা উচ্চারণ হয় প্রত্যয়টাই বসাই দিবেন। তাহলে ভাবুক, এখানে খেয়াল করে দেখেন ভাবুক, এখানে আব উচ্চারণ হচ্ছে, ভা আব। সো আব যখন হবে তখন কি হবে? ঔকার হবে। তাহলে এটা হচ্ছে ভৌ যোগ অক, ভৌ যোগ অক। ঠিক আছে, নাভিক, তাহলে না আব, আব, এখানেও দেখেন আব উচ্চারণ, না আব। তাহলে এটা কি হবে? নৌ যোগ নো, ঠিক আছে, যোগ নাব ইক, তাহলে এখানে ইক উচ্চারণ হচ্ছে, নো যোগ ইক, নাভিক। হ্যাঁ, আচ্ছা লবণ, লবণটা খুবই ইম্পর্টেন্ট, ল অব, অব, এখানে দেখেন আব, তাই না? আর এখানে দেখেন ল অব, সো অব, তাহলে অব হলে কি হবে? ওকার হবে। তাহলে ওকার লো যোগ অন, লো যোগ অন, লবণ, শেষ। খুবই গুরুত্বপূর্ণ, স্বরসন্ধির ভিতরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে, কথা বুঝছেন? স্বরসন্ধির ভিতরে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখানে। তাহলে আপনি জাস্ট আইডেন্টিফাই করলেন যে শব্দের মধ্যে এই চারটার কোনটা উচ্চারণ হচ্ছে, যেটা উচ্চারণ হচ্ছে পূর্বপদের সাথে ওই আকারটা বসাই দিবেন, ওই আকারটা বসাই দিবেন, কাজ শেষ। আচ্ছা, ভেরি গুড। এবার আসেন নিপাত অনুসিদ্ধ স্বরসন্ধি। অর্থাৎ কিছু কিছু স্বরসন্ধি আছে যেগুলো কোনো নিয়ম মানে না, এগুলো আপনারা স্লাইড দিয়ে দিব, পড়বেন। যেমন রাজা শুদ্ধোধন মার্তান্ড দেখবেন বলে গবাক্ষ পথে তাকালেন, দেখলেন এক পৌরকুল, ওটা নারী, তার সীমান্ত এলোমেলো ও রক্তষ্ঠ সারাঙ্গ এবং অন্যান্য বাদ্য সামগ্রী নিয়ে সে হেঁটে যাচ্ছে। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট, 5 বার আপনারা এই ছন্দটা পড়বেন, 5 বার পড়বেন। এখানে বিচ্ছেদগুলো দেওয়া আছে, শুদ্ধোজন সূর্য যোগ অধন, গবাক্ষ গৌ যোগ অক্ষ, রক্তুষ্ঠ রক্ত যোগ ওষ্ঠ, অন্যান্য অন্যান্য অন্য যোগ অন্য, কুলোটা কুলো যোগ অটা। তো এইভাবে এগুলো দেখে নেবেন আপনারা। আপাতত এই ছন্দটা আপনারা 5 বার পড়েন, 5 বার পরে কমেন্টে লিখেন ডান, 5 বার পরে কমেন্টে লিখেন ডান। ঠিক আছে, নায়কটা আরেকবার, ওকে, আমি নায়কটা আরেকবার বুঝাই। আচ্ছা খেয়াল করেন, নায়ক, নায়ক কই? এই যে নায়ক, আয় উচ্চারণ হচ্ছে না, না আয়, আয়। তো আয় হলো হবে ঐকার, তাহলে ঐকার বসালেন, দন্তনের সাথে ঐকার বসালেন, তাহলে 9 যোগ অক, শেষ অক উচ্চারণ হচ্ছে, ওই জন্য বসাই দিলেন, শেষ। স্যার লবণের মূর্ধন্য হবে না? না, মূর্ধন্য কেন হবে? অন বানানে তো লব অন, অন বানানে তো আপনাকে দন্তন দিতে হবে, এখানে মূর্ধন্য হবে না, বুঝছেন? অন বানানে কখনোই তো দন্তন মূর্ধন্য বসার তো কারণ নাই। আচ্ছা, ভেরি গুড। এবার আসলে আমরা এখানে থাকি, হ্যাঁ এখানে, এরপর ভোট কোশ্চেন সলভ করবো। তো 5 বার একটু পড়েন, পরে লিখেন যে ডান, তাহলে আমি আপনাদেরকে ভোট কোশ্চেন গুলো সলভ করালে দেখবেন যে হ্যাঁ ঠিক আছে। শুনেন, এখন যদি প্রশ্ন করেন এগুলো কেন নিপাত নিষিদ্ধ, এগুলো সন্ধির নিয়ম মানে না, মানে এগুলো নিয়ম ছাড়াই হয়েছে, এমনিই হয়েছে, এগুলো কোনো নিয়ম না। এখন একজন বলছে অন্যান্য কেন, কেন হয়েছে? অন্যান্য নিয়ম মানে না, এই জন্য হয়েছে। যেমন অন্যান্য, খেয়াল করে দেখেন ভাই, ধরেন আমরা জানি জফলা থাকলে রস্বীকার হবে, তাহলে সেই হিসাবে এটা হওয়ার কথা ছিল অনি, বাট এরকমটা তো হয় নাই। তো সন্ধির নিয়মে এটা আসতেছে না, বুঝছেন? মানে এগুলো সন্ধির নিয়মে আসবে না। মানে খাস বাংলা কত হচ্ছে, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। নিপাতনের সিদ্ধ মানেই আপনাকে এটা মুখস্থ করতেই হবে, মানে এটা মুখস্থ না করার কোনো সুযোগ নাই। তো একটু মুখস্থ করেন দ্রুত, কমেন্টে লিখেন তারপর।
আচ্ছা ভাই ভাবুকের সন্ধিটা বলেন। ভাবুক, ঠিক আছে, ভাবুক ভৌ যোগ উক হওয়ার কথা না। আচ্ছা 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 ভুল হয়েছে, সরি সরি সরি, ভাবুক অক উক, ঠিক আছে, থ্যাংক ইউ, দুঃখিত। এটা ভৌ যোগ উক হওয়ার কথা, উক হবে। হ্যাঁ, কেন উক হবে? কারণটা হচ্ছে এই যে দেখেন এখানে এই যে রস্যটা আছে না, সো এই জন্য এখানে উক হবে, উক। হ্যাঁ, থ্যাংক ইউ, একটু কারেকশন করে নিয়েন কেউ যদি লিখেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে কি হবে? ভৌ যোগ উক হবে। তাহলে এটা আমাদের মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। এবার চলেন আমরা একটু কোশ্চেন সলভ করি। দুরবস্থা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? খুবই সহজ ভাই, মনে করবেন যে মানে কোনো নিয়ম নাই, আপনি নিয়ম ছাড়া জিনিসগুলো বুঝেন। প্র্যাকটিক্যালি আপনি দুইটা শব্দ দেখেন, এখানে আপনি দুইটা শব্দ অর্থবোধক শব্দ তৈরি করেন, তাহলে অর্থবোধক শব্দ তৈরি করে আপনি জিনিসটা চেষ্টা করেন হয় কিনা। ওকে, তাহলে বলেন কি হবে? কি হবে দেখেন। তা এখন দেখেন, প্রথম কথা হচ্ছে আপনাকে জিনিসটা বুঝতে হবে। দুরবস্থা শব্দের অর্থ হচ্ছে দুরবস্থা, এটাও যদি বিসর্গ সন্ধি থেকে আসছে, বাট এটা এমনিতেই পারবেন, এটা আমরা এর আগের ক্লাসে সলভ করছি, এটার আলোচনা বাদ। আচ্ছা, এরপর হচ্ছে রবীন্দ্র, তাই এটা তো পারবেনই, রবীন্দ্র, তাই না? রবীন্দ্র 36 বিসিএস আসছে। তো দেখেন প্রথম কথা হচ্ছে ইন্দ্র বানানটা আমরা জানি, এখানে ইন্দ্র বানানটা ভুল, সো এটা হবে না। এখানে ইন্দ্র বানানটা ভুল, এটা হবে না। সো রবীন্দ্র আমরা জানি, রবি বানানে কি হবে? রসিকার হবে, তাহলে অবশ্যই এটার উত্তর হচ্ছে সি। আচ্ছা, ভেরি গুড। জৈনিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? দেখেন, খেয়াল করে দেখেন, এখন এখানে ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে দেখেন, প্রথম যে মূল শব্দটা হচ্ছে জন, তাই না? আচ্ছা, যদি তাই হয় তাহলে এই অপশনটা আবার আগেই বাদ, এটা হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন হয় এটা হবে না, এটা হবে। এখন দেখেন শেষের প্রত্যয়টা কি? শেষের প্রত্যয়টা কি? জন যদি বাদ দেন, বর্গীয় যদি বাদ দেন, দন্তন্য যদি বাদ দেন, ঐকার থাকে, তাই না? তাহলে ওই যোগ এক। এখন বলেন ওই শব্দ নাকি এক শব্দ? শব্দটা অবশ্যই এক, তাই না? তাহলে জনযোগ এক, তো রাইট অ্যান্সার হচ্ছে আমার খ। ইক হওয়া তো প্রশ্নই আসে না। তারপর ইক বানানো তো কখনো দীর্ঘিকার হয় না, তাহলে এটা তো বাদই। রাইট অ্যান্সার হচ্ছে খ, সিম্পল। 15 বিসিএস আসে দুলোক শব্দের অর্থ কি? তো এটা আমরা আজকের ক্লাসে আমরা এই নিয়মটা পড়ছি। কোন নিয়ম পড়ছি মনে আছে? জফলা আছে না? তো জফলা থাকলে জফলার নিয়মটা অ্যাপ্লাই করেন, জফলা থাকলে জফলার নিয়মটা অ্যাপ্লাই করেন, জফলা যদি থাকে তাহলে জফলার নিয়মটা অ্যাপ্লাই করেন। তো জফলার নিয়ম অ্যাপ্লাই করলে কি হবে? রসিকার হবে, তাই না? খেয়াল করেন, এখন যদি রসিকার হয় তাহলে এটা বাদ, তো এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে না, কারণ এটা তো যেহেতু জফলার নিয়মটা কিন্তু স্বরসন্ধিতে, এখানে তো বিসর্গ আসছে, এটা বাদ। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এটা একটু ঝামেলা আছে। প্রথম কথা হচ্ছে এখন দেখেন এটা হবে নাকি এটা হবে। দেখেন আমি যদি এরকম লিখি, ঠিক আছে, তাহলে এই শব্দটা আসলে এরকম হবে না, দ্বীপ যোগ লোক হবে, বুঝছেন? এটা মানে এখানে আপনার ওরকম নিয়ম খাটাইতে পারবেন না, বাট মানে তো হচ্ছে দুই, সো দুইয়ের সাথে তো দ্বিলোকের কোনো সম্পর্ক নাই, আর দুলোকের কোনো সম্পর্ক নাই, সরি, তো দুইয়ের সাথে সম্পর্ক নাই, তার মানে খ হবে। রত্নাকর শব্দের অর্থ কি? তাহলে রত্ন, হ্যাঁ, রত্নযোগ আকার, রত্নযোগ অকর, রত্নযোগ কর, অনেক কিছু আছে। তো ওইটাও খুবই সহজ। দেখেন প্রথম কথা হচ্ছে ভাই, দেখেন রত্ন শব্দ এটা তো ঠিক আছে, এখন এখানে কিন্তু মূল শব্দটা কিন্তু আকর, শব্দটা কিন্তু আকর, এখানে আছে কর, এটা বাদ, এখানে আছে কর, এটা বাদ, এখানে আছে আকর, আকার, এখানে আছে আকর, তো এটা কিন্তু কি হবে? এটা কিন্তু আকর হবে, আকর, আকার হবে না। সো সঠিক উত্তর হচ্ছে ডি। আচ্ছা, এবার দেখেন প্রত্যাবর্তন শব্দের সঠিক উত্তর কি? এটাও আমরা আজকের ক্লাসে পড়ে আসছি, এটাও আমরা আজকের ক্লাসে পড়ে আসছি। এটা আমরা আজকের ক্লাসে পড়ে আসছি। আচ্ছা, এবার দেখো প্রথম কথা হচ্ছে যে জফলা থাকলে রসিকার হবে। এখন যদি রসিকার হয় তাহলে এটা বাদ, এটা বাদ। এখন প্রতিযোগ আবর্তন, প্রতিযোগ বর্তন, এখন তো বুঝতে পারতেছেন এখানে একটা আকার আছে না, তো তাছাড়া বর্তন তো আর শব্দটা হয় না, শব্দটা কিন্তু আবর্তন, তো আর তাছাড়া এখানে তো একটা সরিয়া আছে, তাহলে প্রতিযোগ আবর্তন হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। আচ্ছা, এবার দেখেন প্রত্যেক, তো এখানেও জফলার নিয়মটা অ্যাপ্লাই করেন, তাহলে রসিকার হবে। এখন দেখেন রসিকার এটাতে নাই বাদ, এটাতে নাই বাদ, এটাতে নাই বাদ, এটাতে এই দুইটা হইতে পারে, তো এখানে আছে এক, তো কত আর মিনিংফুল শব্দ না, তো সঠিক উত্তর হচ্ছে সি, প্রতিযোগ এক। আর তাছাড়া এই যে দেখেন এখানে একার আছে না, তাহলে এ দেন যোগ ক, এক,
সব অ্যাঙ্গেল থেকে কিন্তু মিলে যায়। আচ্ছা, এরপর দেখেন লবণ শব্দের, তো অব থাকলে ওকার হয়, তাহলে লো যোগ অন হবে। তো লো যোগ অন হচ্ছে অপশন খতে, এটা আমরা একটু আগেই পড়ে আসছি। নাভিক, তাহলে না আব আব আব, তাহলে মনে আছে আব থাকলে কি হবে? আব থাকলে ঔকার হবে, তাহলে নৌ যোগ ইক, একটু আগেই পড়ে আসছে। এটা আকার হবে এখানে একটা। স্বাগত, তাহলে সুযোগ আগত, সুযোগ আগত, বফলা থাকলে সুকার হবে। আচ্ছা, এরপর দেখেন মহর্ষি, এটা তো আজকেই সলভ করছি। মহাযোগ ঋষি, শেষে এই যে দেখেন রেফ আছে, তাহলে রেফ থাকলে রি হবে, শুরুতে রি হবে, তাহলে মহাযোগ ঋষি। পরীক্ষা, পরিযোগ ইক্ষা, খ। দ্যাটস ইট, শেষ। এইবার বলেন স্বরসন্ধি কি পারবেন? স্বরসন্ধি কি পারবেন বলেন তো? পারা উচিত, পারতেই হবে, মানে না পারার কোনো সুযোগ নাই, না পারার কোনো সুযোগ নাই। ওকে, তো আজকের ক্লাসটা তাহলে কেমন লাগলো একটু জানান তো। ভালো লেগেছে আপনাদের কাছে আজকের ক্লাস স্বরসন্ধি? দেখবেন বইতে নিয়মের অভাব নাই, বাট আপনি যদি আমি যেই নিয়মগুলো যদি পড়াইছি ওই নিয়মগুলো যদি সুন্দর করে নোট করে খালি আপনার নোটটাই পড়েন তাহলেই এনাফ, আর কিছু লাগে না, বুঝছেন? তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাদের ডিসকাশন গ্রুপে পোস্ট দিন, আমরা আপনাদেরকে এমন একটা সার্ভিস এনশিওর করতেছি, ডিসকাশন গ্রুপে যত পোস্ট দেন সব পোস্ট আপনাদেরকে সলভ করা হয়, 24 ঘন্টা আপনারা মূলত সলভ পান। এটা অনলাইনে অন্য অনেক জায়গাতে আপনারা কোর্স করছেন, আমি জানি। অনলাইনে অন্য কোথাও এটা এই সার্ভিসটা আপনাকে দিবে না, অন্য কোথাও দিবে না, কোথাও না। এটা আপনারা অনেক জায়গাতে যারা কোর্স করছেন তারা এটা অস্বীকার করার কিছু নেই। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।